রোজা আমার রুমে আসলো। এসে শাড়িটা এত পরিমাণ নিচে নামালো যে ওর কোমর সম্পূর্ণ দেখা যাচ্ছে। হয়তো আমাকে কাছে টানার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে না দেখার ভান করে চুপচাপ বসে রইলাম। আস্তে আস্তে আমার পাশে ঘুরঘুর করতেছে আর কোমরের কাপড়টা একটু সরাচ্ছে আবার দিচ্ছে, একটু সরাচ্ছে আবার দিচ্ছে। এবার আমি রোজাকে বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে না বলল, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটু হেসে বললাম, কি বলবা বলো। না মানে কাল রাতে আপনি আমাকে, বলে থেমে গেল। কাল রাতে কি? ওই যে আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে। বলে আবার থেমে গেল। আমি বুঝতে পারছি ও কী বলতে চাচ্ছে। আমি বললাম, সরি বললাম না, তখন আমি নেশা করছিলাম তো তাই তোমাকে। না মানে আচ্ছা সরি, আর কোনো দিনও এমন হবে না। আপনার ইচ্ছা হলে আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আমি ওর দিকে চেয়ে আছি। ও আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি। ও লজ্জায় দৌড়ে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে আমার পাশে বসলো। কিছু বলবা? তা কি সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত? রোজার বিষয়। দেখ সোহান, মেয়েটা অনেক ভালো, চেহারাও ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। তাহলে তোর আর রিয়ার যেদিন বিয়ে হবার কথা ছিল ওদিন তোর আর রোজার আবার বিয়ে হবে, কেননা সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। শোন সোহান, রোজাকে ভালোবাসতে না পারলেও ওকে কষ্ট দিস না। বলে মা রুম থেকে চলে গেল। আর আমি ভাবতেছি সবাই রোজার কষ্টটা বোঝে, কিন্তু আমার মনটা যে হাহাকার করতেছে রিয়ার জন্য সেটা কেউ দেখে না। বিকেলবেলা আব্বু আমার রুমে আসলো। কি রে বাবা, কি করিস? কিছু না, এই তো বসে আছি। থাপ্পড়টা জোরে লাগছিল, তাই না? আরে আব্বু তুমিও না। কালকের ব্যাপারটা কিছু মনে করিস না। আসলে আমাদের কোনো মেয়ে নেই তো, তাই রোজকে এইভাবে কাঁদতে দেখে মাথা ঠিক ছিল না। তুই কিছু মনে করিস না বাবা। না আব্বু, আমি কিছু মনে করি নাই। তা বাইরে আয়, বৌমা পায়েস রান্না করছে, আয় একসাথে খাবো। চলো আব্বু। তারপর সবাই একসাথে পায়েস খেলাম। মা আমাকে বলল রোজাকে নিয়ে আমার খালা বাড়ি আর মামা বাড়ি থেকে ঘুরে আসতে। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি আর খালা বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি মাকে না বলতে পারলাম না, কারণ সবাই এখন হাসি খুশি আছে। না বললে সবারই মুখ কালো হয়ে যাবে। রোজাকে বললাম রেডি হতে। কিছুক্ষণ পর রোজা রেডি হয়ে বোরখা পরে আসলো। বোরখাটা 2-3 জায়গায় ছেঁড়া। আমি বললাম, এই ছেঁড়া বোরখা পরে যাবে? আমার তো আর বোরকা নাই। তা আগে বলবা না তোমার বোরখা নাই? আগে মার্কেটে চলো, তোমার কি কি লাগবে কিনে এনে তারপর মামার বাড়ি যাব। বলে রোজাকে নিয়ে বের হতে যাব। এরই মধ্যে মা সামনে এসে আমার বাইকের চাবি আমার হাতে দিল। আমি মার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মা বলল, মনে আছে বাইক কেনার সময় কি বলছিল? যে আমি বিয়ে করব, তখন বাইকে করে আমার বউকে নিয়ে ঘুরবো। এর আগে আমি বাইক চালাবো না, তা এখন বউ আছে, বউকে নিয়ে বাইকে ঘুরতে যাচ্ছ তো বাইক নিয়ে যাও। বলে মা আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। ছোট ভাইয়ের দিকে চেয়ে দেখি ও মিট মিট করে হাসতেছে। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কেন যে ওই দিন এই কথা বলতে গেলাম। বাইক নিয়ে বের হলাম। এলাকার সবাই আমাদের দিকে চেয়ে আছে একটু ঘৃণার চোখে। বন্ধু বান্ধব তো আমার সাথে কথাই বলে না, শুধুমাত্র ইমন ছাড়া। মার্কেটে এসে কেনাকাটা করে আবার বাসায় আসলাম। রোজা বোরকা চেঞ্জ করে আসলো। প্রথমে মামা বাড়ি আসলাম, কথাবার্তা বলে খালার বাড়ি আসলাম। খালার বাসায় কিছুক্ষণ বসে বাসার দিকে রওনা দিলাম। রোজাকে আজ অনেক হাসি খুশি লাগতেছে। রোজা সবার সাথে এমনভাবে কথা বলছে, মনে হয় এনারা সবাই রোজার সাথে যুগ যুগ ধরে পরিচয় আছে। বাসায় আসলাম। এসে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার কথা। রিয়া নামটা শুনেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। রিয়ার কথা আমার মাথা থেকে যায়ই না। সারাদিন ওকে মনে না পড়লেও রাতে চোখ বন্ধ করার সময় রিয়ার কথা আমার মনে পড়ে, কুরে কুরে খায় আমাকে রিয়ার সাথে কাটানো স্মৃতিগুলা। রোজা রুমের ভিতর ঢুকলো আর বলল, আম্মু ভাত খেতে ডাকে। আমার এখন ভালো লাগতেছে না, পরে খাবো। এই কথা বলার সাথে সাথে রোজা আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে বলল, কেন ভালো লাগতেছে না? শরীর ঠিক আছে তো? আমি রোজার হাতটা আমার কপাল থেকে সরিয়ে বললাম, আরে বাবা তেমন কিছু না।
এমনি, পরে খাবো। রোজা মুখটা কালো করে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে বলল, কী রে, তুই বলে ভাত খাবি না? পরে খাবো বললাম তো রোজাকে। রোজা না খেয়ে আছে, বলছে তুই না খেলে নাকি খাবে না। মা, আমার এইসব আলগা পিরিত কিন্তু ভালো লাগে না। চুপচাপ খেতে আয়। আমিও খাইতে যাই নাই, আমার এইসব আগলা পিরিত মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর বাইরে থেকে আব্বু ডাকতেছে ভাত খাইতে। একরাশ রাগ নিয়ে খাবার টেবিলে গেলাম। খাবার খেয়ে রুমে আসলাম। রোজা মার সাথে একটু কাজ করে রুমে আসলো। আমি বিছানায় শুয়ে আছি, রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি উপরের দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। আমি ওর দিকে ফিরে বললাম, কি হলো, ঘুমাও? রোজা এক ধ্যানে আমার দিকে চেয়ে আছে। ওর মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বললাম, কি হলো, শুনতে পাও না? কি হয়েছে? বলছিলাম কি ওইভাবে তাকিয়ে কি দেখো? আমার স্বামী কে? তা দেখা কি হয়েছে? হইলে ঘুমাও। না, দেখা হয় নাই। তাহলে তুমি দেখো, আমি ঘুমাই। আপনি এরকম কেন? কি রকম? এই যে আমার সাথে ভালো মতো কথা বলেন না, একটু ভালোবাসেন না। আমি চুপ করে আছি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার চুপ থাকা দেখে রোজা আমার বুকের উপর হাত দিয়ে একদম মুখের কাছে মুখটা এনে বলল, একটু ভালোবাসলে কি হয়? আমি রোজাকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, সব কিছু জেনে এই কথা বলো কিভাবে? রোজা আমার আরও কাছে এসে বলল, স্বামী হন আমার, প্রেমিক না। তো তো বুঝি না, ভালো না বাসলে রিয়া আপুর মতো আমিও বিষ খেয়ে মরে যাব। আমি একটু ভয় পেয়ে গেলাম রোজার মুখে এমন কথা শুনে। আমি চুপ আছি দেখে রোজা আবার বলতে লাগলো, কি ভালোবাসবেন নাকি? আমি এখনো চুপচাপ রইলাম। এবার রোজা আমার পেটের উপর উঠে বসলো আর পুরা ঝুঁকে ওর মুখটা আমার মুখের কাছে এনে বলল, একটু ভালোবাসেন না? আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা নিয়ে ওর মুখে আমার হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো, একটু আদর করেন না। আমি হাতটা ওর হাত থেকে ছিনিয়ে নিলাম আর ওর সাথে সাথে আমার মুখে, গলায়, বুকে অগণিত চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে যাচ্ছি, মন চাচ্ছে রোজার ভিতর ডুব দিতে, কিন্তু রোজা পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি কোনো প্রকার রেসপন্স করতেছি না। এই প্রথম কোনো মেয়ে আমাকে লিপ কিস করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি কেন অন্য যে কোনো পুরুষ নিজেকে ধরে রাখতে পারবে না এরকম সময়? বিলিয়ে দিলাম নিজেকে রোজার মাঝে, ভেসে গেলাম দুজনে এক অন্যরকম সুখের জগতে। সকালে বৃষ্টির মতো টুপটুপ করে পানি পড়তেছে মুখের উপর। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা গোসল করে এসেছে আর ও চুলের পানি আমার মুখের উপর ফেলতেছে। আমি রোজার দিকে চেয়ে আছি, অনেক সুন্দর লাগতেছে ওকে আজ। কিরকম কাটলো রাতটা? আমি রোজার দিকে তাকিয়ে বললাম, আমার কাছ থেকেও নিজের অধিকারটা নিয়ে নিলে? একটু অভিমান নিয়ে কথাটা বললাম। রোজা একটু রাগী লুক নিয়ে একদম আমার কাছে এসে বলল, স্বামীর কাছ থেকে স্ত্রীর অধিকার নিলাম, তাতে আপনার কি? আর হ্যাঁ, আজকের পর থেকে আজ রাতে যেভাবে ভালোবাসছেন প্রতিদিন ওইভাবেই ভালোবাসবেন আমাকে, নইলে কি? যেভাবে রাতে অধিকার আদায় করে নিচ্ছি ওইভাবেই অধিকার আদায় করে নিব। বলে রোজা আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে রোজা আবার বলল, গোসল করে তাড়াতাড়ি নাস্তা করতে আসেন। বলে চলে গেল। গোসল করে নাস্তার টেবিলে আসলাম। রোজাকে দেখে মনে হচ্ছে ও হাসি খুশিভাবে সবার সাথে কথা বলতেছে। এরকম হাসি খুশি রোজাকে আগে পরে দেখিনি আমি। মা রোজাকে জিজ্ঞাসা করলো, কী রে রোজা, তুই তো মনে হয় আজ অনেক খুশি। রোজা মাকে ইশারায় বলল, তা জানতে পারি এত খুশির কারণ কি? তা তো বলা যাবে না আম্মু। রোজাকে মার সাথে এইভাবে কথা বলতে দেখে আমার গা জ্বলতেছে। কোনো রকম নাস্তা করে বাইরে বের হতে যাব, সামনে এসে রোজা পথ আটকালো আর বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোজা এমনভাবে কথাটা বলল আমার রাগ উঠে গেল। তারপরও আমি শান্তভাবে বললাম, সামনে থেকে সরো। রোজা আবারও বলল, আমি কি বললাম শোনেন নাই নাকি? আমি রেগে রোজার দুই ডানা ধরে ঘরের ভিতর জোরে সরিয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম। দেখলাম দরজা খোলা, ভিতরে ঢোকার সাথে সাথেই দেখলাম রক্ত, আর রক্ত বাসায় মা, আব্বা, ছোটো মা, ভাই, রোজা কেউ নাই। আমার প্রচুর ভয় করতে লাগলো, আমার পুরা শরীর কাঁপতে লাগলো। কার কি হলো? মারে আব্বাকে ফোন দিলাম, কিন্তু
তাদের ফোন বাসায়। সজীবকে ফোন দিলাম। সজীব সাথে সাথে ফোন ধরে বলল, ভাইয়া তুমি কোথায়? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সজীব। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি খুলনা মেডিকেলে আসো। কার কি হয়েছে? রোজা ভাবি। কি কি হয়েছে রোজার? তুমি তাড়াতাড়ি আসো। বলে ফোন কেটে দিল। আমি বাইক নিয়ে হাসপাতালে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম মা, আব্বা, সজীব অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়ানো। আমি তাদের পাশে দাঁড়ালাম। মা আমাকে দেখার সাথেই আমার সামনে এসে ঠাস ঠাস করে আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এত ঘৃণা করিস রোজাকে? মা। চুপ, আর না, অনেক সহ্য করেছি, আর না। তোর মতো ছেলে আমি জন্ম দিচ্ছি ভাবতেও ঘৃণা করে। তোর মতো ছেলে আমার বাড়ির কোনো স্থান নেই। জামা কাপড় নিয়ে বের হ বাড়ি থেকে, যা। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তুমি কিছু বলবা না? বাড়ি থেকে বের হয়ে আমাদের একটু শান্তিতে থাকতে দে। আমি আর কোনো কথা না বলে বাইক নিয়ে বাসায় আসলাম। বাইকটা রেখে জামা কাপড় একটা ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। কোথায় যাব জানি না। দুপুরবেলা রৌদ্রের তীব্র তাপে উদ্দেশ্যহীনভাবে হাঁটতেছি রাস্তায়, আর ভাবতেছি কি করলাম আমি, কি কারণে মা আব্বু বের হয়ে যেতে বললো আমাকে বাড়ি থেকে। ঢাকার একটা টিকিট কাটলাম, ঢাকা যাব, ওইখানে যে কিছু একটা করা যাবে। বাসে উঠে চলে আসলাম ঢাকা। বন্ধু মিজানের কাছে আসলাম। ও তো আমাকে দেখে পাগল। দোস্ত, কতদিন পর দেখলাম তোকে। এই তো 2-3 বছর পর। হালা 4 বছরের বেশি। হুম। আচ্ছা, তুই একটু রেস্ট নে, আমি আসতেছি। তোর আম্মু আব্বু কোথায়? তারা নানা বাড়ি গেছে, 5-6 দিন পর আসবে। মিজান বলে বাইরে চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি আর মিজান বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। ছাদে বসে মিজান এসে পাশে বসলো আর বলল, তা মামা, তোমার এই মন খারাপের কারণ জানতে পারি? মিজানকে সব বললাম। সব শুনে মিজান বলল, তা রোজার কি হইবে? তা তো দোস্ত আমিও জানি না রোজার কি হয়েছে। আচ্ছা, এখন তুই কি করবি? কিছু তো একটা করা লাগবে। কোনো কাজ কাম আছে তোর হাতে? এখানে তো নাই, তো খুঁজতে হবে। আচ্ছা, নিচে আয়, খেয়ে ঘুমাতে হবে। তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর নিচে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মিজান আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, সোহান, আমি কাজে গেলাম, নাস্তা টেবিলে রেডি আছে, ভাত তরকারি ফিরিয়ে আছে, ওভেনে গরম করে খেয়ে নিস, আমি গেলাম। মিজান কাজে চলে গেল। কোনো কাজ কাম নাই, তাই আমি আবার ঘুমিয়ে গেলাম। এদিকে অপারেশনের পর রোজাকে কেবিনে দেওয়া হলো। রোজার জ্ঞান ফেরার পর আব্বু আম্মু সবাইকে দেখলো, কিন্তু সোহানকে দেখলো না। রোজা মনে মনে ভাবতেছে হয়তো কেবিনের বাইরে আছে। এইভাবে ভাবতে ভাবতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, সোহানের দেখা নাই। রোজার এমন অস্থিরতা দেখে মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করতেছিস কেন? রোজা সহ্য করতে না পেরে কান্না করে দিল। কি রে, কি হয়েছে বলবি তো? রোজা কাঁদতে কাঁদতে বলল, উনি কই? উনি কে? আমার স্বামী। ও, সোহানও একটা কাজে কিছুদিনের জন্য বাইরে গেছে। আমি হসপিটালে, তারপরেও উনি চলে গেছে? মা আর কোনো কথা বললো না, উঠে বাইরে চলে আসলো। আর রোজা মনে মনে ভাবতেছে, আমার চাইতে কাজ বড় ওনার। আসুক উনি, আর কথা বলবো না ওনার সাথে। কি ভাবে নিজেকে? রোজার মনে অভিমান জমতে থাকে সোহানের প্রতি। এদিকে রাতে, দোস্ত, একটা কাজ আছে, করবি? কি কাজ? ড্রাইভারি। তুই তো ড্রাইভ করতে জানিস। আচ্ছা আমি করব। কবে থেকে যাব? সকালে তুই আর আমি যে কথা বলবো, আর বেতন 15 বা 16,000 দিতে পারে। করবি তুই? শখের বসে গাড়ি চালানো শিখছিলাম, কিন্তু এখন তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে যে কথাবার্তা বলে কাজে লেগে গেলাম। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। সোহান আর রোজার আবার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সোহান নাই, তাই বিয়েও হয় নাই। রোজা এই 10 দিনে 1000 বারের উপর মা আব্বুকে জিজ্ঞাসা করলো সোহানের কথা, উনি কোথায় আছে, কি করে, কবে আসবে ইত্যাদি। সোহানের আব্বু আম্মু কৌশলে এড়িয়ে যায় রোজাকে থেকে। রোজা একা একা থাকতে পারতেছে না, দম বন্ধ হয়ে আসছে রোজার। একটা মুহূর্ত সোহানকে ছাড়া ভাবতে পারে না রোজা। এইভাবে দেখতে দেখতে আরও 20 দিন কেটে গেল। রোজা এই কয়দিনে ভালোভাবে লক্ষ্য করলো যে ও হাসপাতাল থেকে আসার পরে কাউকে সোহানের সাথে কথা বলতে দেখে নাই। ফোনে কেউ
সোহানের কথা জিজ্ঞাসাও করে না। সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। তাহলে সোহান কোথায় গেছে আজকে? আমার জানতেই হবে সোহান কোথায়। রোজা সোজা সজীবের রুমে গেল, যে সজীবকে জিজ্ঞাসা করলো, সজীব, তোমার ভাই কই? ভাইয়া তো একটা কাজে বাইরে গেছে, কদিন পর চলে আসবে। সজীব, তোমার ভাইয়ার কসম, তোমার ভাইয়া কোথায় আমাকে বলো। না মানে ভাবি, সজীব বলো। সজীব আমতা আমতা করে বলল। ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছে আব্বু আম্মু। রোজা কথাটা শুনে ধপ করে নিচে বসে পড়ল আর বলল, কেন? তোমার জন্য। আমার জন্য মানে? ওই দিন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, তাই তোমার মাথা ফেটে রক্ত পড়তেছিল। আমরা তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। তখন ভাইয়া হাসপাতালে আসে, তখন মা আব্বা তাকে বাসা থেকে বের করে যেতে বলছিল। তখন ভাইয়া চলে যায়। ভাইয়া এখন কোথায় আছে আমরা জানি না। রোজা হাউমাউ করে কান্না করতে লাগলো। রোজার চোখ থেকে কান্নার স্রোত বইতে থাকলো। রোজার কান্নার আওয়াজ শুনে সোহানের মা রুমে ঢুকলো। সজীবের দিকে তাকালো। সজীব ইশারায় মাকে বলল। সব বলে দিছি। মা আস্তে রোজার মাথায় হাত রাখলো। রোজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, ওই দিন উনি আমাকে ধাক্কা দেয় নাই, শুধু সরিয়ে দিছে। আমার শাড়ি ওই দিন পায়ে পেঁচিয়ে গেছিল, তার জন্য আমি পড়ে গেছি। সোহানের মা রোজার কথা শুনে নিশ্চুপ। কি বলবে? সে তো ভাবছে রোজাকে সোহান দেখতে পারে না, ঘৃণা করে, তাই ওই দিন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ওই দিন রোজাকে সোহান সরিয়ে দেওয়ার কারণে রোজার পায়ে রোজার শাড়ি পেঁচিয়ে যায় আর রোজা পড়ে যায়। মারাত্মকভাবে আঘাত হয় রোজার, তাই অনেক রক্তক্ষরণ হয়। এত রক্ত দেখে সোহানের মা ভয় পেয়ে যায়। লজ্জা, ঘৃণা, রাগে, অভিমানে ওই দিন সোহানকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সোহানের মা, সাথে সোহানের আব্বুও। কিন্তু সোহান সত্যি চলে যাবে এটা তারা ভাবতেও পারেনি। তারপর যখন চলে গেছে তাদের এক বিন্দু আফসোস হয় নাই সোহানের জন্য, কিন্তু এখন হচ্ছে আফসোস রোজার কথা শুনে। কেন যে ওই দিন সোহানকে যেতে বলল। সোহানের মা রোজার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, চলে আসবে সোহান। রোজা অনবরত কান্না করতেছে। রোজা ফুপিয়ে ফুপিয়ে যে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, আমি ওনার জীবনে আসার পর উনি কষ্ট ছাড়া আর কিছুই পায় নাই। তুই শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস। না আম্মু, আমার কারণে ওনার ভালোবাসার মানুষকে হারালো। আমার কারণে আজ উনি ওনার পরিবার ছাড়া। আম্মু, আপনার পায়ে পড়ি, আমার কাছে আমার স্বামীকে আইনা দেন আম্মু। রোজার এইভাবে কান্না করতে দেখে সোহানের মারও কান্না চলে আসে। সোহানের মা কান্না করতে করতে বলল, তোর স্বামীরা যেভাবেই হোক তোর কাছে এনে দেবো মা, তুই একদম ভেঙে পড়বি না। রোজার আজ অনেক কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছে কি দিলাম আমি ওনাকে? ওনারে কিছু দেওয়ার আগে ওনার কাছ থেকে অজান্তেই সব কিছু কেড়ে নিলাম। সোহানের আব্বু আম্মু ছোটো ভাই খোঁজখবর শুরু করে দিছে সোহান কোথায় আছে, কিন্তু তারা সোহানের কোনো খবর পায় নাই। সোহানের সব বন্ধু বান্ধবের কাছে গেছিল, কিন্তু তারাও কেউ সোহানের খবর জানে না। সোহানের আব্বু আম্মু সারাদিন খোঁজে রাতে বাসায় আসলো। দরজায় কড়া নাড়লো, সাথে সাথে রোজা দরজা খুললো। আজ সারাদিন রোজা দরজার পাশে বসেছিল, কখন নিয়ে আসবে সোহানকে আব্বু আম্মু, কিন্তু দরজা খুলে সোহানের আব্বু আম্মুর মুখ কালো দেখে রোজা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, আমার স্বামী কই? মা কি বলবে, তার কাছে কোনো উত্তর নাই। তারপরও কোনো রকমভাবে রোজাকে বলল, দেখ মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দেবো। রোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু, আমি এত কষ্ট সইতে পারতেছি না, ওনারে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। মা রোজাকে বলল, একটু ধৈর্য ধর। আর কত আম্মু, এতদিন তোমরা আমারে কেন মিথ্যা বলছো যে উনি কাজে গেছে? তুই অসুস্থ ছিলি, আর আমি জানি তুই সোহানকে ভালোবাসিস। তুই যদি জানতি সোহান চলে গেছে তাহলে তুই কষ্ট পাবি, ভেঙে পড়বি, তাই বলিনি। কিন্তু আমি তোকে ওয়াদা করতেছি সোহানকে তোর কাছে এনে দেবো যেভাবেই হোক। এদিকে সোহান একটা আলাদা রুম নিচ্ছে, এখন একা একা থাকে। মাঝে মাঝে মিজান এসে দেখা করে যায়। আমি সকাল 10টায় কাজে যাই আর বিকাল 4-5টায় বাসায় আসি। এসে রান্না বান্না করে একটু বাইরে ঘোরাঘুরি করি, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। রিয়ার কথা আমার অনেক অনেক মনে পড়ে, রোজার কথাও মনে পড়ে। রাতে ঘুমানোর সময় রোজার সাথে আমার বিয়ে হওয়ার পর ওর এক একটা রাত আমার আলাদাভাবে কাটছে। কোনো দিন রোজা রাগ করে থাকতো, কোনো দিন কান্না করতো, কোনো দিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো, কোনো দিন আবার অভিমান করতো, আবার কোনো একদিন রাতে অনেক ভালোবাসা দিছিল আমাকে রোজা। জানি না ওই দিন রোজার কী হয়েছিল, বেঁচে আছে না মারা গেছে তাও জানি না। মাঝে মাঝে ফোনটা অন করতে মন চায়, মা আব্বুর সাথে কথা বলতে মন চায় এখনই বাড়ি যাই, কিন্তু যখনই বাড়ি যেতে মন চায় তখনই আব্বুর ওই কথা মনে পড়ে।
আমাদের একটু শান্তিতে থাকতে দে। তারা কি বোঝে না তাদের ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়, কত খারাপ লাগে? কাউকে কিছু বলতে পারি না, সইতেও পারি না। এভাবে দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। অনেক খোঁজ করছে সোহানকে। সোহানের আব্বু আম্মু কিন্তু কোথাও সোহানকে পাই নাই। রোজা খাওয়া দাওয়া ধরতে গেলে ছেড়ে দিয়েছে। 1 বেলা খাই তো 2 বেলা খাই না, তাও সোহানের মার জোড়াজড়িতে খাই। ঠিক মতো ঘুমিয়ে আসে না, ওর কাঁদতে কাঁদতে রাত পার করে। চোখের নিচে দেখে মনে হয় কেউ পাতিল থেকে কালি নিয়ে লাগিয়ে দিছে চোখের নিচে। রোজার এমন অবস্থা সইতে পারে না। সোহানের মা শাড়ি আঁচলের আড়ালে মুখ চেপে বোবা কান্না করে। রোজা না খেতে না খেতে অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার ডাকার পর, ডাক্তার চেক আপ করার পর সোহানের মাকে বলে, মিষ্টি খাওয়ান। মানে? মানে আপনি দাদি হতে চলেছেন। মা আব্বু এই কথা শুনে খুশিতে কান্না করে দিল। রোজার জ্ঞান ফেরার পর রোজার জন্য খাবার আনলো মা। ভাত মাখতে মাখতে মা বলল, এখন থেকে আর না খেয়ে থাকবি না, কারণ এখন আর তুই একা না, বুঝলি? মানে আম্মু, আর আমি এখন ভাত খাবো না? চুপচাপ খা, না খেলে আমার দাদু ভাই কষ্ট পাবে। দাদু ভাই মানে? আরে পাগল, তোর গর্ভে তোর স্বামীর সন্তান। রোজার পেটের উপর হাত দিয়ে অবাক চোখে সোহানের মায়ের দিকে চেয়ে আছে। সোহানের মা ইশারায় মাথা নাড়িয়ে রোজাকে হ্যাঁ বলল। রোজা ডুকরে কেঁদে উঠল। সোহানের মা বাম হাত দিয়ে রোজাকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আর তুই নিজেকে নিজে কষ্ট দিবি না। এখন তোর ভেতর কিন্তু ছোট্ট সোহান বড় হচ্ছে। রোজা অনবরত কান্না করতে যাচ্ছে। আস্তে আস্তে রোজাকে ভাত খাওয়ানোর পরে রোজাকে শুয়ে দিয়ে সোহানের মা চলে আসলো। রোজা বিছানায় শুয়ে শুয়ে একা একা বলতেছে, কোথায় আপনি? আমার কথা কি আপনার মনে পড়ে না? আমি কি করছি? আমাকে এইভাবে কেন কষ্ট দেন? আমারও নিয়ে যাইতেন আপনার সাথে। আমার ভালো লাগে না আপনাকে ছাড়া। আপনি কেন বোঝেন না? পাগলের মতো একা একা কথা বলতে থাকে রোজা। এভাবে দেখতে দেখতে আরও 1 মাস চলে গেল। রোজা এখন নিজেকে একটু শক্ত করছে, কারণ তার স্বামীর সন্তান তার গর্ভে। বিয়ের পর সোহানকে কিছুই দিতে পারে নাই রোজা, তাই সোহান যে দিন আসবে সেদিন সোহানকে সোহানের সন্তান দেবে। সোহানের মা সারাদিন রোজার আশেপাশে থাকে, রোজাকে কোনো কাজ করতে দেয় না। রোজার কখন কি প্রয়োজন রোজার বলার আগে এনে দেয়, কিন্তু সোহানকে এনে দিতে পারল না। সোহানের মা অনেক কবিরাজের কাছে গেছে সোহানকে ফিরিয়ে আনার জন্য। কবিরাজরা তাবিজ টুবিজ দিছে, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। রিয়ার আম্মু কীভাবে সোহানের বিয়েটা হয়েছে সেটা জানার পর রোজাকে দেখতে আসছিল। উনি ওনার ভুলটা বুঝতে পারে যে এই বিয়েতে সোহানের কোনো মত ছিল না, শুধু সোহানের আব্বু আম্মুর জন্য দায়ী করে বিয়েটা করছে। রোজা এতিম জেনে রোজাকে রিয়ার স্থান দেয়। রিয়ার মা রোজাকে মেয়ে হিসেবে মেনে নেয়। রিয়ার মা সোহানের আম্মুকে বলে সোহান যেদিন আসবে তার পরের দিনই রোজাকে আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান করে উঠিয়ে দেবে সোহানের ঘরে। একটু হলেও শান্তি বিরাজ করতেছিল সোহানের ঘরে। কিন্তু এদিকে সোহান কাজে যায়, খাই দায়, ঘুমায়। এখন রিয়ার চাইতে রোজাকে বেশি মনে পড়ে। কেন জানি না মন চায় রোজার কাছে যাইতে। মাঝে মাঝে মনে হয় রোজা আমাকে ডাকতেছে। কি মনে করে আজ ফোনটা অন করলাম। হাজার হাজার SMS, মিসড কল, মা, আব্বু, সজীব, ইমন আরও কিছু বন্ধুদের মিসড কল আসছে। খুব বেশি অবাক হলাম রিয়ার মার মিসড কল দেখে। ফোনটা হাতে নিয়ে এইসব SMSগুলো দেখতেছিলাম। এরই মধ্যে সজীবের ফোনটার দিকে একধানে তাকিয়ে আছি। দেখতে দেখতে ফোনটা কেটে গেল, ধ্যানটাও ভেঙে গেল। আবার ফোন সজীবের, রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? আমি নিশ্চুপ, কোনো কথা বলতেছি না। সজীব হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। মা মা মা, ভাবি ভাবি, ও ভাবি। কি হয়েছে? ফোনের ওপাশে থেকে এই কথাগুলো শুনে ফোনটা কেটে দিলাম। কেন জানি না মার কণ্ঠস্বরটা শুনে মনটাই কীরকম একটা শান্তি লাগতেছে। ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এদিকে সোহানের ফোন অন পেয়ে সজীব অনেক খুশি হয়, কিন্তু সজীবের খুশি মাটি চাপা পড়ে যায় সোহান ফোন কেটে দেওয়াতে। সজীবের সামনে মা, ভাবি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে সজীবের দিকে। সজীব শান্তভাবে বলল, ভাইয়ার ফোন অন পাইছিলাম, ফোন ধরে হ্যালো বলেই কেটে দিল। এখন ফোন বন্ধ বলতেছে। রোজা মুখটা আড়াল করে কান্না করে দৌড়াতে দৌড়াতে রুমে চলে গেল। বিছানার উপর লাফ দিয়ে শুয়ে কান্না করতে লাগলো। সোহানের মা দরজার আড়াল করে দাঁড়িয়ে রোজার এমন কান্না দেখা ছাড়া যে তার আর কিছুই করার নাই। রিয়ার আব্বু আম্মু, সোহানের আব্বু আম্মু, সজীব সোহানের কিছু খালাতো ভাই মিলে সোহানকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। খুঁজলো বলতে সোহানের সব বন্ধুদের বাসায়, আরও টুকটাক জায়গায়। রাতে সবাই বাসায় আসলো খালি হাতে।
দরজা খুলে যখন দেখে সোহান নাই, নিমিষেই মুখটা অন্ধকার হয়ে যায় রোজার। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। একদিন সকালে ইমন আসলো সোহানের বাসায়। দরজায় কড়া দিয়ে দাঁড়িয়ে আছে। সোহানের আম্মু এসে দরজা খুলল, ইমনকে দেখেই বলল, আরে ইমন, আয় ভেতরে আয়। ইমন ভিতরে যেয়ে বসলো। তুই বস, আমি চা নিয়ে আসি। না খালা, চা খাবো না, একটু আগে খেয়েছি। আগে বলেন, সোহানের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ খবর পাইনি। তুই জানিস সোহান কোথায়? জানি না কোথায় আছে, কিন্তু কার কাছে আছে সেটা জানি। ইমনের কথা শুনে মার চোখ ভিজে উঠল। ভেজা ভেজা চোখে ইমনকে জিজ্ঞাসা করলো, কার কাছে আছে আমার সোহান? খালা, মিজান থাকতো না আপনাদের বাসার বাসায়? আমার মনে হয় সোহান ওর কাছে আছে, কেননা এই দেখেন মিজান আর সোহানের একটা ফটো ফেসবুকে মিজান ছাড়ছে। সোহানের মা এক ধ্যানে ছবিটার দিকে তাকিয়ে আছে। ফোনটা হাতে নিয়ে রোজার রুমে গেল সোহানের মা। যে দেখে রোজা বিছানায় শুয়ে শুয়ে পেটের উপর হাত দিয়ে কান্না করতেছে। রোজা সোহানের মাকে দেখে বৃথা চেষ্টা করলো চোখের পানি আড়াল করার। সোহানের মা রোজার পাশে বসে ফোনটা দেখিয়ে বলল, এই দেখ তোর স্বামী। রোজা চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে আছে। ফোনটায় সোহানের ছবির উপর হাত দিয়ে সোহানকে অনুভব করতে লাগলো। আর চোখ থেকে তো পানি পড়তেছে। তুই আর কান্না করবি না, তোর স্বামীরে তোর কাছে 2 দিনের মধ্যে এনে দিব। আম্মু, আমি এখনই যাব ওনার কাছে। এতদিন ধৈর্য ধরেছিস, আর 2টা দিন মা, একটু ধৈর্য ধর। এই কথা বলে ফোনটা নিয়ে ইমনের কাছে দিল। আরও কিছুক্ষণ ইমনের সাথে কথা বলল মা। তারপর ইমন চলে গেল। কিছুক্ষণ পর সোহানের আব্বু বাসায় আসলো। আসার সাথে সোহানের আম্মু জিজ্ঞাসা করলো, পাশের বাসায় রেহানারা থাকতো, মনে আছে? মনে থাকবে না কেন? মিজানের আম্মু কথা বলছো তো? হুম। তারা তো 4 বছর আগে এখান থেকে চলে গেছে, তো এখন কি? আমাদের সোহান ওইখানে। কি? তোমার ডায়েরিতে নাম্বার আছে, ফোন দাও রেহানাকে। তুমি জানলে কেমন করে? আর ওরা তো ঢাকা থাকে। এত কথা বলার সময় নেই, তুমি নাম্বার বের করে ফোন দাও। আর আমি জানি ওরা ঢাকা থাকে, তার জন্য সজীব গেছে টিকিট কাটতে। তুমি শুধু ফোন দিয়ে জিজ্ঞাসা করো ঢাকা কোথায় থাকে সোহান। মিজানের মার সাথে কথাবার্তা বলে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সোহানের আব্বু আম্মু সজীব আর রোজাও যাচ্ছে ঢাকায়। সারাটা পথ রোজা কান্না করতেছিল, কিন্তু ওর মুখে এক অদ্ভুত রকমের তৃপ্তি ছিল। সকাল 8টায় দরজায় অনেক জোরে ধাক্কাধাক্কির আওয়াজ শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে দরজা খোলা মাত্রই কে একজন ঝাপটে জড়িয়ে ধরল। সামনের দিকে তাকিয়ে দেখি মা, আব্বু, সজীব দাঁড়িয়ে আছে। আর রোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোজাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই মা ইশারায় বলল ওকে রুমে নিয়ে যেতে। রোজার কানের কাছে মুখ নিয়ে বললাম, ছাড়ো, সবাই দেখতেছে। রোজা কোনো কথা বলতেছে না, আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। রোজাকে জড়িয়ে ধরা অবস্থায় রুমে নিয়ে আসলাম। ওকে বিছানায় বসাতে যাব, রোজা আরও আমাকে ঘুরিয়ে বিছানায় ফেলে আমার বুকে মাথা দিয়ে কান্না করতেছে। ওর এমন কান্না দেখে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। আমি রোজাকে বললাম, কান্নাটা থামাও, আমার শার্ট ভিজে যাচ্ছে। রোজা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোজা প্লিজ কান্নাটি থামাও। রোজা কোনো কথা না বলে আমার হাতটা ওর পেটের উপরে রাখলো। ছলো ছলো চোখে তাকিয়ে আছে রোজা। আমার বুঝতে বাকি না রোজা পেটের উপর হাত দিয়ে কী বোঝাতে চাচ্ছে। আমি খুশিতে ওর কপালে একটা গভীর চুমু খাই। রোজা চোখ বুজে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। কিছুক্ষণ পর রোজা ঘুমিয়ে পড়ছে আমার বুকে। মা দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে। উঠতে যাব, এর মধ্যে মা রুমে ঢুকলো। রোজা এখনও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উঠতে যাব, এরই মধ্যে মা বলে উঠল, থাক, ওঠা লাগবে না, শুয়ে থাক তুই। রোজার মাথায় হাত বুলাতে বুলাতে মা বলল, কতদিন পর মেয়েটাকে একটু শান্তিতে ঘুমাতে দেখলাম। তুই চুপচাপ শুয়ে থাক, ওর ঘুম ভাঙলে উঠিস। মা এই কথা বলে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। আমি পলকহীনভাবে তাকিয়ে আছি রোজার দিকে। কত বদলে গেছে মাত্র কয়েক মাসে। ওর চোখে মুখে আগের মতো সেই মায়া নেই, কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট। ও এমনভাবে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে যে আমি নড়াচড়া করতে পারতেছি না। এমনভাবে আমার বুকের উপর মাথা রেখে আছে। দুপুরবেলা রোজার ঘুম ভাঙল। বুক থেকে মাথাটা তুলে আমার দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে আবার কান্না করে দিল। রোজার চোখের পানিটি মুছে দিয়ে বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? ও
ও কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে কান্না করতেছে। আমি ওর পিঠে আস্তে আস্তে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বললাম, রোজা, তোমাকে আমি একদিন বলছি আমার সামনে কান্না করবে না। এইবার রোজা কান্না থামিয়ে চুপচাপ বুকে শুয়ে আছে। রোজা, 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 কি কথা বলবা না? রোজা, আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না, এরকম বোবা হয়ে থাকো। দেখি সরো, আমি উঠবো। এই কথা বলার সাথে সাথে রোজা আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তা কিছু তো বলো। আপনি আমাকে রেখে চলে আসছেন কেন? আমি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছি। আমার চুপ থাকা দেখে রোজা বলল, আপনি কি আমাকে আরো কষ্ট দেবেন? কীরকম অদ্ভুতভাবে কথাটা বলল রোজা। আমার কাছে মনে হলো ওর এই কথাটা বলতে অনেক কষ্ট হয়েছে। আমার আবার চুপ থাকা দেখে রোজা আস্তে আস্তে ওর মুখটা আমার মুখের কাছে আনলো আর বলল, কি হলো? এখন তো দেখি আপনি বোবা হয়ে গেছেন। আমি কি বলবো? ও জোরে জোরে নিঃশ্বাস নিতেছে আর ওর সব নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে। অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা। মন চাচ্ছে ওর ঠোঁটে একটু ডুব দেই, কিন্তু মনের কথা মনে রেখে রোজাকে আমতা করে ঢোক গিলে বললাম, শুধু রোজা। রোজা বলার সাথে সাথে রোজা ওর ঠোঁটটা আমার ঠোঁটে ডুবিয়ে দিল। কতক্ষণ ছিলাম আমি জানি না। দরজায় কড়া শুনে দুজনের হুঁশ আসে। লজ্জায় কেউ কারো দিকে তাকাতে পারছি না। আমি দরজা খুলতে যাব, এরই মধ্যে রোজা চিল্লাই বলে উঠল। কে? দরজার উপাস থেকে মা বলে উঠল, আমি। আম্মু, তুমিও না, তুমি যাও, আমরা পরে বের হচ্ছি। আচ্ছা, তোর যখন খুশি তখন বের হ। টেবিলে খাবার রাখা আছে, আমরা একটু মিজানদের বাসায় যাচ্ছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা, আমি যাই। তাড়াতাড়ি আসবা আম্মু। হুম। মা আব্বু চলে গেল। আমি রোজাকে বললাম, মার সাথে কেউ এইভাবে কথা বলে? আমি বলি, আমার মা, আমি যেমন কথা বলি তাতে আপনার কি? ওই কথা বলে রোজা আবার ওর ঠোঁট আমার ঠোঁটের কাছে আনতে লাগলো। আমি বললাম, রোজা না, একদম না। আবার ডুবিয়ে দিল রোজা রোজার ঠোঁট আমার ঠোঁটের উপর। কিছুক্ষণ পর নিজেকে রোজার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো। না, আমার খিদে নাই, আমি অন্য কিছু খাবো। আমার ঠোঁট দেখিয়ে বলল কথাটা। আমি একটু রাগী লোক নিয়ে বললাম, এতক্ষণ খাইছো, মন ভরে নাই? ও একটু কান্না করে দিয়ে বলল, আপনি খালি রাগ দেখান আমার উপর। আচ্ছা আচ্ছা, আর রাগ দেখাবো না, এবার তো কান্না থামাও। আগে আমার এইখানে চুমু দেবেন, তাহলে কান্না থামাবো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এবার রাগী লোক নিয়ে বলল, দেবেন না তাই তো? আপনি আর কি দিচ্ছেন আমাকে কষ্ট ছাড়া? আচ্ছা আচ্ছা দিতেছি বলে ওর দিকে আগাতে লাগলাম। ও চোখ বন্ধ করে আছে, চোখটা হালকা ভিজা ভিজা, ঘন ঘন ঢোক গিলতেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে, তো কি হয়েছে? ওকে এখন অনেক সুন্দর লাগতেছে। আমি একদম ওর কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বললাম, দেওয়া কি লাগবেই? রোজা কোনো কথা না বলে চোখ বন্ধ থাকা অবস্থায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি প্রথমে ওর কপালে, তারপর ঠোঁটে, তারপর গলায় একটা একটা করে চুমু দিলাম। গলায় চুমু দেওয়ার সাথে সাথে রোজা আমাকে ঝাপটে ধরলো। অনেকক্ষণ পর ছাড়লো আমাকে। যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো এখন। হুম। রোজা ফ্রেশ হয়ে আসলো, তারপর আমি একটু ফ্রেশ হলাম। দুজনে একসাথে খাবার টেবিলে বসলাম। আমি খেতে শুরু করলাম, কিন্তু রোজা না খেয়ে আঙুল দিয়ে ভাত নাড়াচাড়া করতেছে, তাই আমি বললাম, খাও। রোজা কোনো কথা বলতেছে না। আমি আবার বললাম, কি হলো, খাও। এবার রোজা আমতা আমতা করে বলল, কেউ যদি খাইয়ে দেয় তাহলে খাবো, আর নইলে খাবো না। এই যে ঢং না করে চুপচাপ খাও। রোজা কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। আমি এখন আর কি করব? একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর ঘাড়ে হাত দিয়ে ডাক দিলাম, রোজা, রোজা এই নাও খাও, না খাইলে তো শরীর খারাপ হবে তোমার। আমি না খেলে আপনার কিছু যায় আসে? আর আমার শরীর খারাপ হলে আপনার কি? তোমার শরীর খারাপ হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তান তোমার গর্ভে, তোমার শরীর খারাপ হলে আমার সন্তানেরও সমস্যা হবে। নাও হা করো। এখনও মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বসে আছো রোজা? ওর শরীর আর ওর চেহারা দেখে অনেক কষ্ট হচ্ছে। মাত্র কয়েক মাসে কি অবস্থা করছে নিজের, আর কয়েক মাস ওর থেকে দূরে থাকলে হয়তো মরেই যেত। ওর গাল ফুলিয়ে বসে থাকতে দেখতে আমার একদমই ভালো লাগে না। রোজাকে আবার বলতে লাগলাম, রোজা, তোমার জন্য আমার মনে একটু হলেও জায়গা হয়েছে, কিন্তু কতখানি জায়গা হয়েছে তা আমি জানি না, কারণ আমি এখনও রিয়াকে ফিল করি, অনুভব করি। এইবার রোজা আমার দিকে ফিরল আর বলল, আপনার মনে আমার জন্য যতটুকু জায়গা হয়েছে তাতেই আমার হবে, আর বাকিটুকু জায়গায় আপনি রিয়া আপুকে রাখবেন। আর ভুলেও যদি অন্য কোনো মেয়ে আমার আর রিয়া আপুর জায়গায় আসে, তাহলে কিন্তু আপনার তাহলে কি আমার? আগে আসুক
না কেউ। তারপর তা শুনিয়ে আসলে কি করবা? আপনারে কেন বলবো? আচ্ছা, বলা লাগবে না। নাও হাঁ করো। আগে আপনি ভালোভাবে বসেন। এইভাবে তো ঠিক আছে। আরে বসতে বসতে বসেন। তারপর সোজাভাবে বসলাম। বসার সাথে সাথে রোজা আমার কোলের উপর বসলো। বসে ওর হাঁটুর উপর ভাতের প্লেটটা রেখে বলল। এবার খাওয়ায় দেন। আমি ওর কাণ্ড দেখে অবাক। আমি রোজাকে ভাত খাওয়াতে লাগলাম। ও ভাত খাচ্ছে আর আমার দিকে চেয়ে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি পড়তেছে। কোনো কথা বলতেছে না। ওর চোখ অনেক কথা বলে, ওর মনে অনেক কষ্ট, সেটা ব্যাখ্যা করে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকাতে ভয় করে। নিজেকে অপরাধী মনে হয়। না জানি ওর উপর অনেক অপরাধ করছি। ওর সাথে খাওয়া শেষে রোজাকে বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি বাইরে থেকে আসতেছি। বলার সাথে সাথে রোজা আমার হাতটা ধরে ওর পেটের উপর রাখলো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ও চোখ বুজে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কিছু বলবে হয়তো, কিন্তু সাহস পাচ্ছে না। ওর নীরবতা দেখে আমি বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি ওকে একটু সময় দিয়ে বললাম, আচ্ছা বলো কি বলবা। আমার যে হাতটা রোজার পেটের উপর ছিল, ওই হাতটা আর একটু জোরে চেপে ধরলো পেটের উপর আর বলল, আপনার সন্তানের কসম কেটে বলেন আপনি আর আমাকে রেখে কোথাও যাবেন না। আমি চুপচাপ ওর দিকে চেয়ে আছি। আরও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। কি হলো বলুন। আমি ওর দিক চেয়েই আছি। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর পাশে বসে আছি আর ও শুয়ে অন্যদিকে ফিরে কান্না করতেছে। আমি ভাবতেছি রোজাকে এখন কি বলবো। রোজা আমার কাছে থাকলে রিয়ার কথা মনে পড়ে যায়, যে এখানে রিয়ার থাকার কথা ছিল। রোজা এসে ভাগ বসাইছে। আবার রোজা আমার কাছ থেকে দূরে থাকলে রোজাকে কাছে পেতে মন চায়। আমি আস্তে করে রোজার পিঠে হাত দিয়ে ডাক দিলাম, রোজা, রোজা দেখি এদিকে ফেরো। রোজা তারপরও চুপ করে আছে। ওকে একটু জোর করে আমার দিকে ফিরিয়ে ওর পেটে হাত দিয়ে বললাম, যদি তুমি ধরে রাখতে পারো তাহলে আজীবন তোমার সাথে থাকবো। রোজা ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, কি হলো, পারবা তো? পারবো মানে? ইনশাল্লাহ পারবো। পারলেই ভালো। রোজা শোয়া অবস্থায় ওর হাত দুটি মেলে আমাকে ওর কাছে ডাকতেছে। ওর ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নাই। আস্তে করে জড়িয়ে ধরলাম। ও আমার ঘাড়ে মুখ বুজে কান্না করতেছে। আমি ওর কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম, এত পানি তোমার চোখে কোথা থেকে আসে? ও আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে বলল, কোথা থেকে আসে জানি না, কিন্তু আমার চোখে পানি আপনার জন্য আসে। মানে? মানে আবার কি? ভালোবাসি তাই। আপনার একটুখানি অবহেলা আমাকে অনেক কষ্ট দেয়। আমার মুখের ভাষা মনে হয় রোজা কেড়ে নিয়েছে। কি বলবো আমি, কি বলা উচিত এখন আমার জানা নাই। একটা কথা বলবো? বলো। রাগ করবেন না তো? আরে বলো তো। আপনি শুধু রাগ করেন কেন? আমি ওকে ছেড়ে দিয়ে বসে নরম সুরে বললাম, কি বলবা বলো। রোজা উঠে আমার পাশে বসে ওর দুই হাত আমার গলায় রেখে আহ্লাদী সুরে বলল, ওই দিন কিভাবে অধিকার আদায় করছি মনে আছে? আমি আমতা আমতা করে বললাম, কোন দিন? বলার সাথে সাথে রোজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উপর উঠে বসে বলল, এইবার মনে পড়ছে কোন দিন? আমি আবার বললাম, কোন দিন? এইবারও আমার শার্টের বোতাম একটা খুলে আরেকটায় হাত দিয়ে বলল, এখনো মনে পড়ে নাই? পড়ছে পড়ছে, মনে পড়ছে। তাহলে এত ঢং করলেন কেন? না মানে। তাহলে শুরু হয়ে যাক। কি? কি মানে? বলেই মুখে কিস করতে লাগলো। এরই মধ্যে দরজা খোলার শব্দ শুনলাম। মনে হয় মা আব্বু আইছে। এদিকে রোজা পাগল হয়ে গেছে। রোজাকে বললাম, মা আইছে, সরো। রোজা কোনো কথা না বলে ও ওর কাজ করতেছে। রোজাকে এক প্রকার জোর করে নিজের থেকে ওকে ছাড়িয়ে বাইরে আসলাম। বাইরে আসার সাথে সাথে মা ঘরের ভিতরে ঢুকতেছিল। আমারে বের হতে দেখে মা বলল, রোজা কই? আমি বললাম, আসতো সেই সকালে। আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমি কেমন আছি। তুই কেমন আছিস আমার জানা লাগবে না। আমার নাতির মা কেমন আছে, কেমন থাকবে সেটা জানলেই চলবে আমার। দেখি সর। আর রোজা কোথায়? রুমে আছে। রুমে যেতে যেতে বলল, 8টায় বাসে খুলনা যাব, রেডি থাকিস, মিজান টিকিট কাটতে গেছে। তারপর আব্বুর সাথে টুকটাক কথা বললাম। আব্বু একটু ইমোশনাল হয়ে বলল, তখন রাগের মাথায় এইসব বলছি, আরো অনেক কথা ইত্যাদি। তারপর ছোট ভাই সজীব, সেও সেম একটু ইমোশনাল হইয়া কথা বলল, একটু কান্নাও করলো। কিন্তু আমার মা, সে তো রোজার ভক্ত, আমি তার ছেলে, সে তো ভুলিয়ে গেছে।
রাতে মিজানের কাছে থেকে বিদায় নিয়ে খুলনা রওনা দিলাম। আমার আর রোজাকে পিছনের সিটে দেওয়া হলো। মা, আব্বু আমাদের থেকে 4-5 সিট আগে, আর তার আগে সজীব। রোজা জানালার পাশের সিটটাই বসছে। গাড়ি চলছে তার আপন গতিতে। রোজা ওর 2 হাত দিয়ে আমার 1 হাত জড়িয়ে ধরে আছে। রোজার মাথাটা আমার ঘাড়ের উপর। জানালা থেকে বাতাস ঢুকতেছে, আর সেই বাতাসে রোজার কিছু চুল আমার মুখের উপর পড়তেছে। অনেক ভালো লাগতেছে আমার। রোজার চুলে এক অদ্ভুত রকমের ঘ্রাণ আছে, কী রকম একটা মাতাল করা ঘ্রাণ। প্রায় মধ্যরাত তখন, আশেপাশে প্রায় মানুষ ঘুমে, আবার কেউ কেউ মোবাইলে ব্যস্ত, আর আমি চেয়ে আছি রোজার দিকে। অপরূপ সুন্দর লাগতেছে রোজাকে। কোনো সময় চাঁদের আলো পড়তেছে, আবার কোনো সময় সোডিয়ামের আলো পড়তেছে রোজার মুখের উপর, যা ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক ভালো লাগতেছে এই সময়টা। এইভাবেই সারাটা পথ রোজার দিকে চেয়েছিলাম। বাসায় এসে আমি অবাক, কারণ বাসায় মেহমান ভরা। মনে হয় কোনো আয়োজন হবে। রুমে আসলাম, কতদিন পর আমার নিজের রুমে আসলাম। বিছানায় গাটা এলিয়ে দিলাম। বাসায় আসার পর রোজাকে আর দেখতে পাই নাই। মনে মনে ওকে খুঁজছি, কিন্তু পাই নাই। লজ্জায় কাউকে জিজ্ঞাসা করি নাই। কিছুক্ষণ পর আমার 2 খালাতো ভাই আমার রুমে আসলো। এসে বলল, ভাইয়া এই নাও, এগুলো পরে বাইরে আসো। বলে আমার হাতে একটা নতুন লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে চলে গেল। আমি ওদের কথায় পাত্তা না দিয়ে লুঙ্গি আর গেঞ্জি বিছানার পাশে রেখে চুপচাপ বিছানায় শুয়ে আছি। রোজার অপেক্ষায় আছি কখন আসবে, কিন্তু ওর আসার কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর মা আসলো, এসে বলল, কি হলো, তুই এখনো চেঞ্জ করিসনি? মা, এইগুলো কেন পরবো? তাড়াতাড়ি পর, তোর আর রোজার গায়ে হলুদ আজ, আর আজ রাতে বিয়ে। মা, এসব কি জন্য? তোর জানা লাগবে না, তাড়াতাড়ি পর এইগুলো, পরে আয় বাইরে। বলে মা চলে গেল। এই রোজা যে কোথায় গেল? বাসায় আসার পর এখনো আমার সামনে আসলো না। লুঙ্গি আর গেঞ্জি পরে বাইরে আসলাম। ছোট ভাইরা আমাকে দেখে হাসতেছে। কোনো সময় তো আমাকে লুঙ্গি পরতে দেখে নাই, তো তাই হয়তো হাসতেছে। আমার কিছু খালাতো মামাতো বোন আর কিছু পাড়া প্রতিবেশী হলুদ শাড়ি পরে বাইরে বের হচ্ছে। আমি আমার খালাতো ভাই শিহাবকে বললাম, ওরা কোথায় যায়? রিয়া আপুদের বাসায়। আমি অবাক চোখে শিহাবের দিকে তাকিয়ে বললাম, রিয়াদের বাসায় যায় কেন? আরে রোজা ভাবি তো রিয়া আপুদের বাসায়। সকালে রিয়া আপুর মা এসে নিয়ে গেছে রোজা ভাবিকে। আমি শিহাবের কথা আগামাথা কিছুই বুঝি নাই। তা রোজাকে কেন নিয়ে গেছে? রিয়ার আম্মু? রিয়ার আব্বু আম্মু রোজা ভাবিকে রিয়ার স্থান দিয়েছে, তাই এখন থেকে রোজাই রিয়া, রিয়া আপুর আব্বু আম্মুর কাছে। বুঝলাম। তা ওরা কি করতে গেছে রিয়াদের বাসায়? কি করতে যাবে? রোজা ভাবিকে গায়ে হলুদ দিতে গেছে। ও আচ্ছা, আমি রুমে যাই, দরকার পড়লে ডাক দিস। আচ্ছা। রুমে এসে বসে বসে ভাবতেছি, রিয়ার আব্বু আম্মুর আবার কি হলো? রোজাকে সোজা মেয়ে হিসেবে মেনে নিল? তাদের আর কোনো মেয়ে নাই, তার জন্য নাকি অন্য কিছু? এইসব ভাবতেছি। কিছুক্ষণ পর শিহাব আসলো। রুমে এসে বলল, ভাইয়া চলো। কোথায়? কোথায় আবার, বাইরে আসো, এখন তোমার গায়ে হলুদ দেবে। আমি আর কোনো কথা না বলে শিহাবের সাথে বাইরে আসলাম। দূর সম্পর্কে নারীরা এসে আমাকে নিয়ে একটা পাড়ার উপর দাঁড় করালো। কিছু কিছু মহিলারা আদি যুগের গান গাইতে লাগলো। কেউ কেউ আমার গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। এইভাবে অনেক নিয়ম কানুনের পর শেষ হলো গায়ে হলুদ। আমাকে ভালো মতো গোসল করিয়ে ঘরে নিয়ে আসলো। সন্ধ্যাবেলা একটা শেরওয়ানি পরে কিছু লোকদের সাথে রিয়াদের বাসায় গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রিয়াদের বাড়ি। পুরা বাড়ি লাল নীল ছোট ছোট লাইটে ভরপুর। রিয়াদের বাড়ির ভিতর ঢুকলাম, বুকটা ধকধক করতেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে রিয়ার ছোট ভাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে? ও কোনো কথা না বলে আমার হাত ধরে বরের বসার জায়গায় বসলো। রিয়ার আব্বু আম্মু আমার আশেপাশে ছিল, কিন্তু কোনো কথা বলে নাই আমার সাথে। এখনও ধীরে ধীরে বিয়ের কাজ শেষ হলো। রিয়ার আব্বু আম্মু এখন আমার পাশে বসা। রিয়ার মা আমার মাকে ফোন দিয়ে বলল তাদের বাড়ি আসতে। রিয়ার আম্মু আমার পাশে বসে আছে, কিন্তু বলবে হয়তো, কিন্তু বলতে পারতেছে না। ওনার এরকম অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম,
খালা কেমন আছেন? কোনো কথা বলতেছে না, শাড়ির আঁচলটা মুখে দিয়ে অন্যদিকে ফিরে আসে। আমি এবার বললাম, মা কেমন আছেন? রিয়ার আম্মু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। আমার সামনে দাঁড়িয়ে তার হাত দিয়ে আমার গাল ধরে বলল, আমাদের ক্ষমা করে দিস বাবা। আপনি এগুলো কি বলতেছেন? ওই দিন রিয়াকে দেখতে দিই নাই। আরে থামো, কি এসব কি কথা বলতেছো? না মানে ওনার কথা বলা শেষ হবার আগে আমার মা আসলো, এসে রিয়ার আম্মুকে বলল, কিসের জন্য ডাকলি? চল নতুন বউ, বরকে একসাথে ঘরে তুলে দিই। চল, এতে আবার আমার টাকা লাগে? কিছুক্ষণ পর রিয়ার আম্মু আমার হাত ধরে নিয়ে রিয়ার রুমে নিয়ে যেতে লাগলো। পিছে তাকিয়ে দেখি রোজাকে মা আমার পিছনে পিছনে নিয়ে আসতেছে। রিয়ার রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে এক অদ্ভুত অনুভূতি হলো, মনে হলো আমার পুরো শরীরের ভিতর কীরকম জানি ঠান্ডা বাতাস বয়ে গেল। রিয়ার আম্মু আমাকে খাটে বসালো, রোজাকে আমার পাশে বসানো হয়েছে। আজ আবার রোজা বধূ সাথে সেজেছে। রিয়ার আম্মু আমার হাতটা নিয়ে রোজার হাতের উপর রাখলো, রেখে বলল, সোহান, আজ থেকে রোজাকে ভালোবাসবে রিয়ার মতো, কারণ এখন থেকে আজীবনের জন্য রোজা আমার মেয়ে। এইবার মা আমার আর রোজার হাত ধরে বলল, সোহান যে চলে গেছে তাকে ভেবে কোনো লাভ নেই। আমরা এখন রিয়ার জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। এবার আমি বললাম, দোয়া করব আল্লাহ যেন পরকালে আমাকে রিয়ার সাথে রাখে। আমার কথা শুনে রিয়ার আম্মু আর আমার মা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রোজার দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে মুখ কালো করে আছে। রোজার মুখ কালো দেখে রিয়ার আম্মু রোজার থুতনি ধরে রোজাকে বলল, ও আর ভালোবাসার মানুষকে চাইছে আল্লাহর কাছে, তুইও আল্লাহর কাছে তোর স্বামীরে চাইবি। রোজা শুধু মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। আরও অনেক কথা বলে রিয়ার মা আর আমার মা আমাকে আর রোজাকে রেখে বাইরে থেকে দরজা আটকে চলে গেল। আমি আর রোজা দুজন চুপচাপ বসে আছি, কেউ কোনো কথা বলতেছি না। আমি আস্তে করে বিছানায় শুয়ে পড়লাম, রোজা এখনও খাটে বসা। অনেকক্ষণ হয়ে গেল, রোজা এখনও চুপচাপ বসে আছে। আমি রোজাকে বললাম, কি হলো, ঘুমাবা না? চুপচাপ আমার দিকে চেয়ে আছে। আমি আমার দুহাত মেলে বললাম, কি হলো, আসো। আমার দুহাত মেলা দেখে রোজা আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। চুপচাপ বুকের উপর শুয়ে আছে, কোনো কথা বলতেছে না। রোজা 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 কি হয়েছে, মন খারাপ? না, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন তো? ভালো না বেশি উপায় আছে? শত হলেও তুমি আমার ভবিষ্যৎ সন্তানের মা। আগে বলেন, ভালোবাসবেন তো? বাঁচতে পারি, একটা শর্ত আছে। কি কি শর্ত বলেন, আমি সব মানতে রাজি আছি। আমাকে তুমি করে বলতে হবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। রোজা, বলো। আজকে আমাদের কি রাত? কি রাত? আজকে আমাদের বাসুরাতটা কিছু হবে না। মুখটা তুলে আমার দিকে তাকিয়ে যা দুষ্টু বলেই রোজা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আর শুরু হলো সোহান আর রোজার নতুনভাবে পথ চলা। কিন্তু রিয়া থেকে যাবে আজীবন সোহানের হৃৎপিণ্ডে। হ্যালো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর আশিক প্রিয়াঙ্কার ভয়েসের গল্প পেতে এখনও প্রেমের কারিগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।